ওকে, তো আমাদের সময় হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন রকম ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো হাইপোথিসিস টেস্টিং সম্পর্কে আমি যদি পোস্ট দিয়েছিলাম যে হাইপোথিসিস টেস্টিং সম্পর্কে আলোচনা করব, কিন্তু সেটা আসলে রাখিনি, কারণ গত ক্লাস নোট তৈরি করতে যেয়ে দেখলাম যে এই পরিসংখ্যানের যে ক্যালকুলেশনগুলো আছে, বেসিক ক্যালকুলেশনগুলো, এগুলো নিয়ে অনেক টপিক হয়ে যাচ্ছে। এই কারণে পরে হাইপোথিসিস টেস্টিং আজকে ক্লাসে রাখি না, আমি আগামী ক্লাসে এই হাইপোথিসিস টেস্টিং নিয়ে আলোচনা করব। ওকে, তো আমাদের আজকে এই কয়টা টপিক: সেন্ট্রাল টেন্ডেন্সি, এরপর মিন থেকে ডেভিয়েশন, এরপর স্ট্যান্ডার্ড স্কোর, র্যাঙ্কিং, কোয়ান্টাইল ভ্যালু বের করো, মোমেন্ট, এরপর স্কিউনেস, কার্টোসিস, ফ্রিকোয়েন্সি, এরপর সামারাইজিং। এই কয়টা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের জাস্ট বেসিক যে ক্যালকুলেশনগুলো দরকার হয় পরিসংখ্যানে, সেই ক্যালকুলেশনগুলো নিয়ে আলোচনা। তো এর মধ্যে ম্যাক্সিমাম ফাংশন সম্পর্কে অলরেডি আপনাদের পরিচিত হয়ে গেছে, যে কারণে আজকে ক্লাসটি একটু দ্রুত নেওয়ার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা গড় বের করছি বা সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা জানি 3 ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি আছে: গড়, মধ্যক, প্রচুরক। তো আমরা 3টা নিয়ে আলোচনা করি। তো গড় নির্ণয় করার জন্য তো আমরা জানি যে মিন ফাংশন। তো কিছু ডাটা যদি থাকে, সেটা যদি মিন বের করতে চাই, জাস্ট মিনের ভিতরে সেই ভেক্টরটা দিয়ে দিলেই তার মিন বের হয়ে আসবে। তো আমরা আজকে ক্লাসের এক্সাম্পলের জন্য কার্স 93 এই ডাটা সেটটা ব্যবহার করব। তো আমরা আগেও জানি যে এটা ম্যাথস লাইব্রেরিতে আছে, তাই এটা লোড করে নিতে হবে। তো এখানে কার্স 93 ডাটা আর কার্স 93 হর্স পাওয়ার যে ডাটাটা, সেটা যদি আলাদা করে দেখি, তাহলে এটা হলো কার্স 93 হর্স পাওয়ারের বিভিন্ন গাড়ির যে হর্স পাওয়ার গুলো আছে, তার ডাটাগুলো এখানে আছে। এরপরে এখন আমরা জানি যে গড় নির্ণয় করার সময় আউটলায়ার দ্বারা এই গড়টা অনেক প্রভাবিত হয়। এই কারণে আমাদের গড় নির্ণয় করার সময় আউটলায়ার সম্পর্কে একটু সচেতন থাকতে হয়। তো কোন একটা ডাটা আমাদের আউটলায়ার আছে কিনা, এটা আমরা সহজে বক্স প্লটে গিয়ে দেখতে পারি। তো আমরা যদি এই হর্স পাওয়ার এই ডাটার একটা বক্স প্লট আঁকি, তাহলে এখানে দেখা যায় যে আমাদের কিছু আউটলায়ার আছে। তো যে কারণে এর গড়টাই আউটলায়ার দ্বারা অবশ্যই প্রভাবিত হচ্ছে। তো আমি যদি এর গড় বের করি, সরাসরি কার্স 93 হর্স পাওয়ারের যদি গড় বের করি, তাহলে আমাদের আসছিল 143.828। তো মাঝে মাঝে এই আউটলায়ার দ্বারা যাতে গড়টা প্রভাবিত না হয়, এর জন্য আমরা আপার এবং লোয়ার লেভেল থেকে কিছু ডাটা বাদ দিই। সাপোজ আমাদের এই বক্স প্লট থেকে আমি আপার এবং লোয়ার 5% ডাটা বাদ দিয়ে গড় নির্ণয় করব। অর্থাৎ আমি ম্যাক্সিমাম থেকে 5% এবং লোয়ার থেকে 5% ডাটা বাদ দিয়ে যে ডাটাগুলো থাকে তার গড় নির্ণয় করব। তো এই ক্ষেত্রে ট্রিমিং করার জন্য ট্রিম নামে প্যারামিটার যদি অ্যাড করে দিই গড় ফাংশনের সাথে, এবং তার পার্সেন্টেজ মানে আপার এবং লোয়ার কত পার্সেন্ট করে ট্রিম করব, সেটা যদি দিয়ে দিই, তাহলে অটোমেটিক আমাদের কাজটা হয়ে যাবে। তবে দেখুন এখন কিন্তু আমাদের গড় মানটা একটু কমে এসেছে, 140.4941। কারণ কি, আমাদের হলো আউটলায়ার গুলো এখন বাদ হয়ে গেছে, যে কারণে আমাদের ভ্যালুটা একটু অ্যাকুরেট এসেছে। ওকে, তো এই ছিল মূলত আমাদের গড় নিয়ে আলোচনা। এরপরে আমরা জানি গড় আরো 2 ধরনের হতে পারে: জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করি। তো এই দুইটা ক্ষেত্রে জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন, এই দুইটা নিয়ে আপনাদের সরাসরি কোনো ফাংশন আপনার আর এর মধ্যে নেই। তো যে কারণে আপনাদের নিজের মতো করে জিওমেট্রিক মিনের যে ফর্মুলা, সেটা ইউজ করে আপনাকে জিওমেট্রিক মিনটা নির্ণয় করতে হবে। তো জিওমেট্রিক মিনের ফর্মুলাটা, তো আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যে জিওমেট্রিক মিনের ফর্মুলাটা হলো যে আমাদের ভ্যালুগুলো গুণ করে যতগুলো ভ্যালু আছে তততম রুট করতে হবে আমাকে, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হলো আমাদের জিওমেট্রিক মিন। এটা হলো জিওমেট্রিক মিনের ডেফিনেশন। তো একটা এক্সাম্পল দেওয়া যাক, যে আমাদের সাপোজ 5 বছর একটা ইনভেস্টমেন্ট করেছি, যেখানে হলো 5 বছরে প্রথম বছরে 10% ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে প্রথম বছরে যে ইন্টারেস্ট তার 15% ইন্টারেস্ট, তারপরের বছর 10%, তার পরের বছর 20%। তো এইভাবে 5 বছরে 5টা ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ আমার আছে। এখন আমি যদি জানতে চাই যে আমাদের এভারেজ অ্যানুয়াল রেট কত, তার মানে প্রতি বছর গড়ে আমি কত করে আমি ইন্টারেস্ট পাবো বা কত করে আমি রিটার্ন পাবো, তো সেটা যদি জানতে চাই, তাহলে আমরা জানি যে সরাসরি এখানে যদি এই পার্সেন্টগুলো গড় করি, তাহলে সঠিক রেজাল্ট পাবো না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই জিওমেট্রিক মিন ইউজ করতে হবে। তো জিওমেট্রিক মিন, তো আমরা
বের করার জন্য ইনভেস্ট এর মধ্যে ভেক্টরগুলো দিলাম। প্রথম বছরের পরে যে রিটার্নটা 100 টাকা রাখলে 110 টাকা পাবো, পরের বছর রিটার্ন, পরের বছরের ক্ষেত্রে 100 টাকা রাখলে 115 টাকা পাবো। তো এইভাবে সেই ডাটাগুলো নিয়ে একটি ভেক্টর তৈরি করলাম। এরপর এখন যদি আমি তার জিওমেট্রিক মিন নেই, জিওমেট্রিক মিনের যে ফর্মুলাটা সেটা হলো ইনভেস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে তার প্রোডাক্ট, অর্থাৎ সেই ভ্যালুগুলো গুণফল, তার nth রুট, অর্থাৎ তাদের পাওয়ার হবে 1 ডিভাইড বাই সেই ভেক্টরের দৈর্ঘ্যের সমান। মানে হলো এখানে যতগুলো ভ্যালু আছে 1 ডিভাইড বাই সেই ভ্যালুটা। তো এইভাবে আমরা জিওমেট্রিক মিন ফর্মুলা ইউজ করে বের করতে পারি আর এর মধ্যে। তো দেখুন আমাদের এভারেজে প্রতি ইয়ারে আমাদের রিটার্ন হবে হলো 100 টাকা থেকে 111.88 এই পরিমাণ আমরা প্রতি বছর গড়ে রিটার্ন পাবো। ওকে, তো এরপর হারমোনিক মিন, এই ক্ষেত্রে একই রকম। হারমোনিক মিনের জন্য সরাসরি কোনো ফাংশন নেই, তো হারমোনিক মিনের যে ফর্মুলাটা সেটা আমাকে ইউজ করতে হবে। তো আমরা জানি যে হারমোনিক মিনের যে ফর্মুলাটা সেটা হলো যে হারমোনিক মিনের ক্ষেত্রে যে ডাটাগুলো থাকে তাদের ইনভার্সের গড় করে সেই গড়ের ইনভার্স করতে হয়, অর্থাৎ ডাটাগুলোর ইনভার্সের গড় তার ইনভার্স করলে আমরা যে মিনটা পাই সেটা হলো আমাদের হারমোনিক মিন। তো হারমোনিক মিন একটা উদাহরণ দেওয়া যাক, সেটা হলো সাপোজ কোন একটা ট্রিপ আপনাদের আপ ট্রিপে লাগলো, আপ ট্রিপে আপনি সাপোজ 30 কিলোমিটার পার আওয়ারে গেলেন এবং ডাউন ট্রিপে আপনি আসলেন হলো 50 কিলোমিটার পার আওয়ারে। তাহলে আপনার এই টোটাল ট্রিপে তাহলে আপনার এভারেজ কিলোমিটার পার আওয়ার কত? তাহলে এর জন্য আমাকে হারমোনিক মিন ইউজ করতে হয়। তো এর মধ্যে আমি ডিটেল ক্যালকুলেশনে যাব না, জাস্ট আমি হারমোনিক মিনের ফাংশনটা ইউজ করে সরাসরি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি স্পিড ফাংশনের মধ্যে স্পিডের ভ্যালুগুলো রাখলাম। দেন আমরা জানি যে আমাদের সেই ডাটাগুলো প্রথমে ইনভার্স করতে হবে, তার মিন করতে হবে, এরপরে মিন করার পরে সেই মিনের ইনভার্স করতে হবে। তো সেই মিন ইনভার্স করলে যে রেজাল্টটা পাবো সেটাই হলো আমাদের হারমোনিক মিন। তো এইভাবে আমরা ফর্মুলা ইউজ করে হারমোনিক মিন ইউজ করতে পারি। তো আমাদের আপ ডাউন ট্রিপ মিলে আমাদের এভারেজ যে স্পিডটা ছিল সেটা হলো 37.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এরপর আমরা দেখবো যে মিডিয়ান। তো মিডিয়ান নির্ণয় করার জন্য লাকিলি আমাদের সরাসরি ফাংশন আছে আর বেস প্যাকেজের মধ্যেই। আমরা যদি কয়েকটা ডাটা রাখি কোন একটা ভেক্টরে, তো আমরা জানি মিডিয়ান বলতে বোঝায় জাস্ট মিডল ভ্যালুটাকে মিডিয়ান বলা হয়। আমরা যদি শর্ট করে দেখি, ছোট থেকে বড় আকারে যদি সাজিয়ে দেখি, এখান থেকে আমি সহজেই অনুমান করতে পারি যে এখানে যেহেতু ভেক্টরটা ছোট, সহজে আমি দেখে বলতে পারতেছি যে এখানে 34 এবং 45 এই দুইটা হলো মিডল ভ্যালু, তাহলে আমাদের মিডিয়ান হবে এই দুইটার গড় ভ্যালুটাই হবে আমাদের মিডিয়ান। কিন্তু আমাদের যদি ভেক্টরটা অনেক বড় হতো তাহলে কিন্তু আমাদের এই শর্ট করে দেখেই বলাটা একটু কঠিন হতো। তো যে কারণে সরাসরি একটি ফাংশন আছে মিডিয়ান ফাংশন। তো মিডিয়ানের মধ্যে যদি ভেক্টরটা দিয়ে দেই তাহলে সরাসরি সেই মিডিয়ান ক্যালকুলেট করে আমাকে রিটার্ন করবে। তো দেখুন আমাদের 34 এবং 45 এর যে গড় মানটা 39.5 সেটা আমাদের মিডিয়ান হিসেবে চলে এসেছে। একই রকম ভাবে আমি কার্স 93 হর্স পাওয়ার ডাটার মিডিয়ান বের করতে চাই, তাহলে জাস্ট মিডিয়ানের ভিতরে সেই ডাটাটা দিয়ে দেবো, তাহলে অটোমেটিক মিডিয়ান ভ্যালুটা চলে আসবে 140। এই ছিল আমাদের মিডিয়ান নিয়ে আলোচনা। এরপরে যেটা দেখবো সেটা হলো মোড, মানে প্রচুরক। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা একটা ভেক্টরে কিছু রেজাল্টের ডাটা রেখেছি। তো 45, 56, 66 দুইবার আছে, এরপরে এখানে 45 আছে তিনবার। যাই হোক, তো আমরা জানি প্রচুরকটা হলো যে ভ্যালুটা সর্বাধিক বার আছে সেটা হলো আমাদের প্রচুরক। তো আর এর ক্ষেত্রে আমরা যেহেতু মিনের ক্ষেত্রে সরাসরি একটা ফাংশন পেয়েছি, মিডিয়ানের ক্ষেত্রে সরাসরি ফাংশন পেয়েছি, তো আমাদের স্বভাবতই একটা ধারণা থাকে যে মোডের ক্ষেত্রে হয়তো এরকম সরাসরি কোনো ফাংশন থাকবে, কিন্তু সেরকম কোনো ফাংশন নেই। তো আমরা আর এর মধ্যে মোড নামে একটি ফাংশন দেখতে পাবো। আমি যদি মোড ফাংশনটা ইউজ করি সেটা আসলে আমাদের যে পরিসংখ্যানে যে মোড ভ্যালুটা সেটা রিটার্ন করবে না। আমি যদি মোডটা দিয়ে দেখাই, আচ্ছা আমাদের রেজাল্টটাকে ইনপুট করে নিতে হবে। এরপর আমি যদি এখন মোডটা এক্সিকিউট করে দেখাই তাহলে দেখুন মোডটা আমাকে কি রিটার্ন করে, সেটা হলো সেই রেজাল্টটা কি টাইপের, মানে সেই ভেক্টরের মধ্যে কি টাইপের ডাটা আছে সেটা আমাকে এই মোড ফাংশনটা রিটার্ন করে, কিন্তু আমি যে মোড ভ্যালুটা চাচ্ছি সেটা আমাকে রিটার্ন করে না। তো আর এর মধ্যে সরাসরি আর বেস প্যাকেজে সরাসরি মোড নির্ণয় কোনো প্যাকেজ নেই। এটার জন্য অন্য একটা প্যাকেজ আপনাকে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে সেই প্যাকেজটার নাম হলো মোডেস্ট প্যাকেজের নাম এটা। তো এই কারণে আপনাকে প্রথমে ইউজ করতে গেলে এই প্যাকেজটা প্রথমবারের জন্য আপনাকে ইনস্টল করে নিতে হবে।
তো install.package এরপর সেই প্যাকেজের নাম এটা দিলে আপনাদের প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। আমাদের অলরেডি ইনস্টল করা আছে আমার কম্পিউটারে, যে কারণে আমি আর এই কমান্ডটা এক্সিকিউট করব না। তো আপনারা অবশ্যই লাইনটা এক্সিকিউট করে নেবেন, তাহলে মোডিস্ট প্যাকেজটা নেট থেকে ডাউনলোড হয়ে আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো এরপর আমাকে সেই লাইব্রেরিটা যে প্যাকেজটা সেটা আমাকে লোড করতে হবে। তো কোনো প্যাকেজ লোড করার জন্য লাইব্রেরি ফাংশন ইউজ করতে হয়। তো লাইব্রেরি দিয়ে সেই প্যাকেজের নামটা দিলে আমাদের মোডিস্ট প্যাকেজটা লোড হয়ে যাবে। তো মোডেস্ট প্যাকেজের মোড নির্ণয় করার জন্য যে ভ্যালুটা সেটা হলো মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু বা এমএফবি, এই ফাংশনটা ইউজ করতে হবে। তো এই ফাংশনটা আছে মোডেস্ট এই প্যাকেজের ভিতরে। তো এই প্যাকেজ লোড করার পরে যদি আমি এমএফবি দিয়ে যে ডাটাগুলোর মোড বের করতে চাই সেই ডাটাগুলো যদি ইনপুট দিয়ে দিই, তাহলে সে আমাকে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুটা বলে দিবে। তো আমাদের এই ডাটা আমাদের 56টা সর্বাধিকবার আছে। তো এই ছিল আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা, মিন, মিডিয়ান, মোড। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সেন্ট্রাল টেন্ডেন্সি বিষয়ে, গড় নির্ণয়, এরপরে মধ্যক, প্রচুরক। তো এই কটা ক্যালকুলেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ওকে, আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, কাইন্ডলি একটু ক্লাসে একটু ইন্টারেক্টিভ হন, আপনারা হয় মুখে বলুন অথবা কমেন্টে কিছু বলুন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা তাহলে পরের টপিকে যাই। তো পরের টপিক হলো আমাদের মিন থেকে ডেভিয়েশন। তো মিন থেকে ডেভিয়েশন মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এই রিলেটেড যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো দেখব। তো আমরা প্রথমে যে ক্যালকুলেশন করব সেটা হলো যে পপুলেশন ভেরিয়েন্সের এস্টিমেট, এটা বের করা দেখব আমরা, অর্থাৎ এস্টিমেট অফ পপুলেশন ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভেরিয়েন্স নির্ণয় করার জন্য আমরা সরাসরি প্রথমে যে কাজটা করব সেটা ফর্মুলা ইউজ করে কাজটা করব আমরা। তো আমাদের যদি ফর্মুলাটা দেখি, তাহলে আনবায়াসড এস্টিমেট যেটা, যে ফর্মুলাটা সেটা হলো যে মিন থেকে যে ডেভিয়েশন গুলো, সেই ডেভিয়েশনের বর্গ করে সেই বর্গগুলো যোগফল এবং তাকে ভাগ করতে হয় n-1 দ্বারা। অর্থাৎ আমাকে যে ভ্যালুগুলো, যতগুলো ভ্যালু আছে তার এক কম করে n-1 করে আমাকে ভাগ করতে হবে, সেটা হলো আমাদের ভেরিয়েন্স। আমি যদি সেই ভেরিয়েন্সের স্কয়ার রুট নেই তাহলে যেটা পাবো সেটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এটা অবশ্যই আমাদের এস্টিমেট অফ পপুলেশন ভেরিয়েন্স, আমাদের সরাসরি পপুলেশন ভেরিয়েন্স না কিন্তু। তো আমরা সরাসরি সেই ফর্মুলা ইউজ করেছি যে প্রথমে আমরা x মাইনাস মিন অফ x সেটা বের করে তার বর্গ করেছি, সেই বর্গের ভ্যালুগুলো যোগফল নিয়েছি এবং সেই ভ্যালুকে আমরা ভাগ করেছি সেই ডাটাগুলোর লেন্থ, অর্থাৎ সেখানে যতগুলো ডাটা আছে সেই সংখ্যা -1, n-1, সেটা দিয়ে ভাগ করার পর আমরা জানি এখানে যে রেজাল্টটা পাবো সেটা হলো আমাদের ভেরিয়েন্স 387.2। আর আমি যদি এই ভেরিয়েন্সের যদি বর্গমূল করি তাহলে সেই রেজাল্টটা পাবো, তাহলে সেটা হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 19.677। তো আমি ফর্মুলা ইউজ করে কেন দেখালাম, কারণ হলো আমাদের এই ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য সরাসরি ফাংশন আমাদের আছে আর এর মধ্যে, আর বেস প্যাকেজে সরাসরি আমাদের এই ফাংশনটা আছে। তো আমরা যদি ভেরিয়েন্স ভার দিয়ে সেই ভেক্টরটা দিয়ে দিই তাহলে অটোমেটিক আমাদের ভেরিয়েন্স ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে দেখুন এই ভেরিয়েন্সটা কিন্তু আমাদের এই ভেরিয়েন্সের সমান, অর্থাৎ n-1 দিয়ে ভাগ করে আমাদের যে ভেরিয়েন্সটা নির্ণয় করতে হয় আর এর মধ্যে যে ফাংশনটা আছে সেটা সেই ভেরিয়েন্স নির্ণয় করে, অর্থাৎ এস্টিমেট অফ পপুলেশন ভেরিয়েন্স সেটা নির্ণয় করে। একই রকম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ফাংশনটা আছে আর এর মধ্যে, সেটা দিয়ে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাবো সেটা হলো আমাদের এস্টিমেট অফ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ n-1 দিয়ে ভাগ করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয় সেটা আমরা বের করতে পারি এই আর এর এই ফাংশনের মাধ্যমে। কিন্তু আমরা যদি সরাসরি পপুলেশন ভেরিয়েন্স বের করতে চাই, অর্থাৎ আমাদের এটা কোন স্যাম্পল না, এটা হলো আমাদের পপুলেশন, আমি যদি কোনো পপুলেশন ভেরিয়েন্স বের করতে চাই এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে চাই, তাহলে আমরা জানি সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হলো যে পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলাটা হলো আমাদের, তখন আমাদের n-1 দিয়ে ভাগ করতে হয় না, তখন আমাদের শুধু n দিয়ে ভাগ করতে হয়। তো এর জন্য পপুলেশন ভেরিয়েন্স নির্ণয় করার জন্য সরাসরি ফাংশন নেই, তো আমরা ইজিলি এটা করতে পারি। তো আমরা জানি যে যে ভেরিয়েন্সটা আছে মানে যে
এস্টিমেট অফ পপুলেশন ভেরিয়েন্স যে ফাংশনটা আছে সেটা রেজাল্টকে যদি আমি n-1 দিয়ে গুণ করে n দিয়ে ভাগ করি তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমাদের পপুলেশন ভেরিয়েন্স। এটা সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে এই ফর্মুলাটা আপনি পেয়ে যাবেন, এটা কঠিন কাজ না। একই রকম ভাবে আমি যদি স্কয়ার রুট অফ লেন্থ অফ x-1 অর্থাৎ n-1 ডিভাইড বাই n এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমি যেটা পাবো সেটা হলো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই ক্ষেত্রে আমি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। তো এই ছিল আমাদের ডেভিয়েশন ফ্রম মিন এই নিয়ে আলোচনা, মানে হলো ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা। তো কোন প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা এই টপিক নিয়ে, মিন থেকে ডেভিয়েশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনারা। ফাংশনগুলো বুঝতে পেরেছেন আমি এখানে যা পয়েন্ট আউট করতে চেয়েছি? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরের টপিকে যাই। তো পরের টপিক হলো আমাদের ডাটা থেকে স্ট্যান্ডার্ড স্কোর বের করা, বা যাকে আমরা জেট স্কোর বলে থাকি, বা ডাটা স্ট্যান্ডার্ডাইজেশন করা। তো আমরা আগের যে ভেক্টরটা সেটা নিয়ে কাজ করবো। এক্স এর মধ্যে কিছু ডাটা আছে 23, 45, 34 এভাবে কিছু ডাটা আমার আছে এক্স এর মধ্যে। তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড স্কোর বা জেট স্কোর বের করার যে ফর্মুলাটা সেটা হলো যে ডাটা থেকে তার মিন বিয়োগ দিতে হবে, তাকে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ মিন দ্বারা অরিজিন চেঞ্জ করতে হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আমাদের স্কেল করতে হয়। তাহলে আমরা যে স্কোরটা পাবো সেটা হলো আমাদের জেট স্কোর। তো সরাসরি ফর্মুলা ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড স্কোর বের করতে পারি আমরা, যাকে আমরা জেট স্কোর নামে পরিচিত। তো দেখুন সেই এক্স এর মধ্যে যে ভেক্টরগুলো আছে তার করেসপন্ডিং জেট স্কোর ভ্যালুটা বের হয়ে আসলো এই ফর্মুলা ইউজ করে। তো এই জেট স্কোর বের করার জন্য আমাদের আর এর মধ্যে সরাসরি একটা ফাংশনই আছে, তো আমাদের ফর্মুলা ইউজ করার দরকার নেই। তো আমরা যদি স্কেল ফাংশনে সেই ভেক্টরটা দিয়ে দেই তাহলে সেই ভেক্টরের ডাটা থেকে আমাকে জেট স্কোরগুলো বের করে দেখাবে। তার মানে স্কেল দিয়ে ভিতরে আমি এক্স দিয়ে দিয়েছি, তাহলে অটোমেটিক দেখুন আমাদের যে স্কেল ভ্যালুগুলো -1.1140 সেই ভ্যালুগুলো আমাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ স্কেলের মাধ্যমে সরাসরি আমরা জেট স্কোরটা বের করতে পারি। এবং এই ক্ষেত্রে স্কেল ফাংশন স্কোর আরেকটা সুবিধা হলো সে সরাসরি আপনাকে স্কেল সেন্টার বা অরিজিন শিফটের যে আর্গুমেন্টটা যে ভ্যালুটা মানে মিন যে ভ্যালুটা এবং স্কেল শিফটের যে ভ্যালুটা মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালুটা সেটা আপনাকে বাড়তি প্রিন্ট করে দেখাবে। ওকে, তো এইভাবে আমরা জেট স্কোর বের করতে পারি। তো এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড স্কোর জেট স্কোর নিয়ে আলোচনা। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের টপিকে যাই। তো আমাদের পরের টপিকটা হলো যে শর্টিং। তো শর্টিং, র্যাঙ্কিং এবং অর্ডারিং। তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে আর এর মধ্যে তিন ধরনের ফাংশন আছে, শর্ট, র্যাঙ্ক, অর্ডার। তো তিনটা ফাংশনের কাজটা তার মানে আপাত দৃষ্টিতে এক মনে হলেও আসলে একটু পার্থক্য আছে। তার মানে আপাত দৃষ্টিতে এটা কাজটা মূলত একই মনে হয়, এটা নাম দেখে মনে হয় এরা মূলত একই কাজ করার কথা। কারণ অর্ডার করা যে কথা, শর্ট করা একই কথা, র্যাঙ্ক করা মোটামুটি একই জিনিস বোঝায়। তো কিন্তু এর মধ্যেও একটি পার্থক্য আছে। তো আর এই তিনটা নাম শর্ট, র্যাঙ্ক, অর্ডার এই তিনটা নামকে তিনটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইউজ করে। তো আমরা সেই ডিফারেন্সগুলো এখন একটু খেয়াল করব। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে স্পষ্ট নাকি সমস্যা হচ্ছে? নিশাত, পারভিন, আপনার সাউন্ডটা কি একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আর কার কি অসুবিধা হচ্ছে সাউন্ড শোনার জন্য? ওকে, তো নিশাত, পারভিন আপনি একটু কাইন্ডলি আপনার ভলিউমটা বাড়িয়ে নেন অথবা হেডফোন ইউজ করেন, তাহলে আর একটু আপনার সুবিধা হবে আশা করি। ওকে, তো যাই হোক আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তো সাপোজ আমাদের স্কোর ভেক্টরে কিছু স্কোর রাখা আছে, একটা পরীক্ষায় সাপোজ কিছু স্কোর স্টুডেন্ট স্কোরগুলো এখানে রাখা আছে 56, 45 এভাবে কিছু স্কোর রাখা আছে। তো আমাদের স্কোরের মধ্যে এই কয়টা ডাটা রাখা আছে। তো আমি যদি শর্ট করি, শর্ট ফাংশন যদি ইউজ করি তাহলে সে অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে
সেই ডাটাগুলোকে শর্ট করে দেখাবে। অর্থাৎ প্রথমে ছোট ভ্যালু, এরপর তার চেয়ে বড় ভ্যালু, তার বড় ভ্যালু, এভাবে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট ফাংশনটা শর্ট করে দেখায়। কিন্তু আমি যদি চাই যে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের বাড়তি প্যারামিটার দিতে হবে ডিক্রিজিং ইজ ইকুয়াল টু ট্রু। অর্থাৎ শর্ট যে ভ্যালুগুলো শর্ট করতে চাই সেটা, এরপর বাড়তি প্যারামিটার ডিক্রিজিং ইজ ইকুয়াল টু ট্রু। তো এটা দিয়ে দিলে আমাকে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করে দেখাবে। প্রথমে সবচেয়ে বড় ভ্যালু, এরপর তার চেয়ে কম ভ্যালু, তার চেয়ে কম ভ্যালু, এভাবে ডিসেন্ডিং অর্ডারে আমাকে শর্ট করে দেখাচ্ছে। তো এটা হলো আমাদের শর্ট ফাংশনের কাজ। সে হলো যে ভ্যালুগুলো আছে সেটাকে ছোট থেকে বড় পর্যন্ত শর্ট করে। এরপরে র্যাঙ্কিং যে ফাংশনটা, র্যাঙ্ক যে ফাংশনটা, সেটা হলো আমাদের র্যাঙ্ক নির্ণয় করে। তো আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্কিং নির্ণয় করতে চাই, তাহলে র্যাঙ্ক দিয়ে সরাসরি সেই ডাটাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখুন র্যাঙ্কিংটা কিভাবে কাজ করলো। তো র্যাঙ্কিং এর ক্ষেত্রে দেখুন যে আমাদের এখানে 1, এরপরে আমাদের এটা 2, এর মানে হলো যে আমাদের এই 1 এই বরাবর যে ডাটাটা আছে, অর্থাৎ এই বরাবর আমাদের ডাটা ছিল হলো 34। খেয়াল করে দেখুন যে 1 2 3 4 5 6 6 নম্বর পজিশনে আমাদের 34 আছে, এবং 34 আমাদের লোয়েস্ট ভ্যালু। তো আমাদের র্যাঙ্ক 34 এর র্যাঙ্ক অবশ্যই 1। তো আমি যখন র্যাঙ্ক অফ স্কোর দিয়েছি, তাহলে দেখুন আমাদের 6 নম্বর পজিশনে 1 বসিয়ে দিয়েছে। 1 2 3 4 5 6 6 নম্বর পজিশনে 1 দিয়েছে, অর্থাৎ 6 নম্বর পজিশনে যে ডাটাটা আছে তার র্যাঙ্ক হলো 1। এরপরে আমাদের দ্বিতীয় লোয়েস্ট ভ্যালু হলো 37। তো আমাদের 37 আসছিল এই পজিশনে, অর্থাৎ লাস্টের আগের পজিশনটা হলো আমাদের 37। এই কারণে দেখুন লাস্টের আগের পজিশনে তার র্যাঙ্কটা বসিয়ে দিয়েছে 2, অর্থাৎ সে হলো সেকেন্ড লোয়েস্ট ভ্যালু। এইভাবে এই র্যাঙ্কগুলো বসানো হয়েছে। এরপর থার্ড লোয়েস্ট ভ্যালু হলো দ্বিতীয় পজিশনে আছে, আমাদের দ্বিতীয় পজিশন আছে 45। তো দেখুন 45 হলো আমাদের থার্ড লোয়েস্ট ভ্যালু। তো এটাই হলো আমাদের র্যাঙ্ক ফাংশনের কাজ, অর্থাৎ সে ভ্যালুর মান অনুযায়ী সে র্যাঙ্কিং করে থাকে, ডাটাগুলো র্যাঙ্কিং করে থাকে। কিন্তু আমি যদি র্যাঙ্কিংটা উল্টোভাবে করতে চাই, অর্থাৎ যে সবচেয়ে বেশি স্কোর পেয়েছে তার র্যাঙ্ক 1, এরপরে যে তার চেয়ে কম স্কোর পেয়েছে তার র্যাঙ্ক 2, তো এইভাবে যদি আমি র্যাঙ্ক করতে চাই, তাহলে আমাকে তো এর জন্য আমাদের ডিক্রিজিং টু এরকম কোনো প্যারামিটার আমাদের র্যাঙ্ক ফাংশনের ক্ষেত্রে নেই। তবে এক্ষেত্রে একদম ইজিলি একটা টেকনিক ইউজ করা যায়, সেটা জাস্ট স্কোরের ডাটাগুলোকে আমি যদি তার নেগেটিভ ডাটা নেই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তার নেগেটিভ ডাটা নিলে আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা হয়ে যাচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। তখন আমাদের র্যাঙ্ক যে ফাংশনটা সেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা দিবে, অর্থাৎ আমাদের বড় ভ্যালুর র্যাঙ্ক তখন 1 বলবে, এরপরে তার ছোট ভ্যালু র্যাঙ্ক 1 2 বলবে। তো এইভাবে আমরা জাস্ট সেই ডাটাগুলোকে নেগেটিভ করে দিব। তাহলে দেখুন যে আমাদের আগের যে সবচেয়ে বড় ভ্যালুটা ছিল, সবচেয়ে বড় ভ্যালু ছিল আমাদের 10। এই পজিশনে যে ডাটাটা ছিল, এই পজিশন ডাটা ছিল আমাদের 89, যেটা হলো আমাদের সবচেয়ে বড় ভ্যালু। আমাদের শর্টগুলো দেখতে পারি 89 হলো আমাদের সবচেয়ে বড় ভ্যালু। তো এখন দেখুন 89, তার র্যাঙ্ক হলো এখন 1। এরপরে সেকেন্ড বিগেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু 78, সে আছে তৃতীয় পজিশনে। তো তৃতীয় পজিশনে তার র্যাঙ্ক হলো 2। তো এইভাবে আমরা ডিসেন্ডিং অর্ডারে র্যাঙ্কিং করতে পারি, অর্থাৎ সবচেয়ে বড় যে তার র্যাঙ্ক 1, তার ছোট তার র্যাঙ্ক 2। তো এইভাবে আমরা ডিসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক করতে চাইলে জাস্ট আমাদের ভ্যালুগুলোকে নেগেটিভ করে নিতে হবে। তো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আপনাদের র্যাঙ্ক করার সময় যদি আমাদের কোনো ডাটা একাধিকবার থাকে, তাহলে আমরা র্যাঙ্ক কিভাবে করব? সাপোজ যে কোনো পরীক্ষায় একই নাম্বার কয়েকজন পেয়েছে, তাহলে আমরা তাদের র্যাঙ্কিংটা কিভাবে করব? তো এই ক্ষেত্রে আর যে কাজটা করে সেটা আমরা দেখি, যে আমরা যদি অন্য একটা স্কোর ডাটা, স্কোর 2 এর মধ্যে অন্য একটা ডাটা রাখা আছে, এখানে কিছু ডাটা কয়েকবার আছে, যেমন 45 এই ডাটাটা এখানে 3 বার আছে। এরপরে 78 এই মার্কসটা আমাদের 2 বার আছে, এই স্কোরটা 2 বার আছে। তো এখন যদি আমাদের এই ধরনের টাইট ডাটা যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে দেখুন কি রেজাল্টটা দেয়। তো দেখুন এখানে যে রেজাল্টটা দিচ্ছে সেটা হলো আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হলো আমাদের 34, তার র্যাঙ্ক 1, এরপরে র্যাঙ্ক 2, এরপর দেখুন র্যাঙ্ক 3 4 5 3 4 5, এর মধ্যে দেখুন শুধুমাত্র 4 আছে, 3 এবং 5 এই র্যাঙ্কিং এর মধ্যে নেই। এর কারণ কি? কারণ হলো 45 3বার আছে, 45 হলো আমাদের থার্ড লোয়েস্ট ভ্যালু।
তারপরে 45 আরেকবার আছে, তারপরে আরেকবার আছে। তো এই কারণে দেখুন 45 তিনবার আছে। তো র্যাঙ্কিং করলে যা হচ্ছে যে সে 45 এটাকে র্যাঙ্ক সে 3 ধরে নিচ্ছে, এরপরে যে 45 তার র্যাঙ্কে সে 4 ধরে নিচ্ছে, তারপরে যে 45 তার র্যাঙ্ক সে 5 ধরে নিচ্ছে। এরপরে এই তিনটা র্যাঙ্ককে সে গড় করতেছে, 3 4 5, তিনটা গড় হলো 4। তো যে কারণে প্রতিটা ক্ষেত্রে সে 4 বসিয়ে দিচ্ছে। তো দেখুন প্রতিটা ক্ষেত্রে 4 বসিয়ে দিচ্ছে। এরপর আরেকটা এক্সাম্পল দিই, দেখুন এরপরে আমাদের 78, এটা দুইবার আছে। তো এই ক্ষেত্রে সে কি করতেছে যে 78, তো তাদের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আমাকে একটা গড় মান ইউজ করতেছে। তো এখানে একজনের র্যাঙ্ক হলো 11, একজনের র্যাঙ্ক হলো 12, তো তাদের গড় মান হলো 11.5, তাই সে দুইটা ক্ষেত্রেই র্যাঙ্কের ভ্যালুটা বসিয়ে দিচ্ছে 11.5। অর্থাৎ যদি কোনো টাইট ডাটা থাকে তাহলে আর যে কাজটা করে সে র্যাঙ্কিং গুলোকে গড় করে যে ভ্যালুটা হয় সেটা সবার ক্ষেত্রে বসিয়ে দেয়। তো এরপরে আমরা যদি এই এরকম যদি না চাই, সাপোজ আমি টাই হলে আমি অন্যরকম কিছু কাজ করতে চাই, তো আমি যদি র্যাঙ্ক ফাংশনে যদি হেল্প নেই, হেল্প পেজে যদি চাই, তাহলে দেখুন এখানে একটা প্যারামিটার সম্পর্কে পরিচিত হবেন। তো সেখানে টাইস মেথড নামে একটি প্যারামিটার আছে, টাই হলে কি করব সেটা নির্ধারণ করে দেওয়া। তো বাই ডিফল্ট এর ভ্যালু থাকে এভারেজ, অর্থাৎ টাইট যে র্যাঙ্কিং গুলো আছে তার এভারেজ নেওয়া। কিন্তু আরো কিছু প্যারামিটার আছে, ফার্স্ট, লাস্ট, র্যান্ডম, ম্যাক্স, মিন। তো আমরা এই প্যারামিটার সম্পর্কে একটু দেখি। তো আমি যদি টাইস মেথড হিসেবে ফার্স্ট ইউজ করি, তাহলে দেখুন কি হচ্ছে। তাহলে দেখুন সে 1 2, এরপরে প্রথম যে টাইট ভ্যালু 4 এর প্রথম যে টাইট ভ্যালু সেটা কিন্তু সে 3 বলতেছে। এরপরে 4 এর দ্বিতীয় যে টাইট ভ্যালু, মানে হলো দ্বিতীয় টাইট ভ্যালু ছিল আমাদের, এখানে দেখি আমাদের 45 এর দ্বিতীয় টাইট ভ্যালু হলো এটা, তো সেটার ক্ষেত্রে সে বলতেছে 4। এরপর তৃতীয় যে টাইট ভ্যালুটা ছিল সেটার ক্ষেত্রে বলতেছে 5। তার মানে এখন সে আর এভারেজ করতেছে না, তার মানে সে প্রথমটাকে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্ক দিচ্ছে, তারপরেরটাকে তারপরে র্যাঙ্ক দিচ্ছে, তারপরেরটাকে তারপরে র্যাঙ্ক দিচ্ছে। কিন্তু আমি ক্ষেত্রে যদি ফার্স্টের পরিবর্তে লাস্ট ইউজ করি, তাহলে দেখুন যে সেই কাজটা করতেছে সেটা হলো যে 45 এর মধ্যে 45 এখানে যে তিনবার আছে, তো এই তিনবার 45 এর মধ্যে লাস্টে যে 45 তাকে সে লোয়েস্ট র্যাঙ্ক দিচ্ছে। তাহলে দেখুন এটাকে সে এখন 3 বলতেছে, এরপরে এটাকে 4 বলতেছে, এরপর প্রথম যে 45 তাকে সে 5 বলতেছে। তো এটা হলো আমি যদি টাইস মেথডে লাস্ট যদি ইউজ করি, অর্থাৎ লাস্ট থেকে সে র্যাঙ্কিং করে আসবে টাইট ডাটাগুলো। কিন্তু আমি যদি টাইস মেথড ম্যাক্স দেই, তাহলে সে যে কাজটা করবে সেই র্যাঙ্কিং ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালুটা সেই র্যাঙ্কটা সবাইকে দিয়ে দিবে, অর্থাৎ সে 3 আর 4 কাউকে দিবে না, সবচেয়ে 5 যেটা আমাদের হাইয়েস্ট র্যাঙ্কিং সেটা সবার ক্ষেত্রে বসিয়ে দিবে টাইট ডাটাগুলোর ক্ষেত্রে। তো এটা হলো র্যাঙ্কের 3 ধরনের প্যারামিটারের কাজ, টাইস মেথড। তো ওকে, আপনার র্যাঙ্ক এইটা বুঝতে পেরেছেন, র্যাঙ্কের এই কাজটা, টাইস মেথড এবং র্যাঙ্ক যে কাজটা করতেছে। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, টাইস মেথডে ফার্স্ট আর লাস্ট নেই, যেহেতু আমরা তো বুঝতেই পারছি যে 45 আমার 3বার আসছে, তো ওটা কি ম্যাটার করে যে ফার্স্ট বা দি বা লাস্ট দি? না, এটা ম্যাটার করে না, কিন্তু আপনার সাপোজ ধরেন যখন আপনার কিছু মার্কস থেকে আমাদের স্টুডেন্টের কিছু রেজাল্ট তৈরি করতে হবে, তখন তো অবশ্যই তাদের রোল দিতে হবে যে বেশি নাম্বার পেয়েছে তাকে 1 দিলেন, যে তার পরের নাম্বার পেয়েছে তাকে 2 দিলেন। কিন্তু এমন হলো যে একটা নাম্বার 3 জন পেয়েছেন, তো তাকে আপনি 3rd দিবেন নাকি 4th দিবেন নাকি 5th দিবেন সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তো এই ক্ষেত্রে আপনি যদি ফার্স্ট মেথড ইউজ করেন, তাহলে সে র্যান্ডমলি প্রথম যে টাইট ডাটাটা পেয়েছে তাকে সে প্রথম র্যাঙ্ক দিবে, তারপরেরটাকে সে 4 নম্বর রোল বলবে, তারপরেরটাকে সে 5 নম্বর রোল বলবে। আপনি যদি চান যে আপনি লাস্টে যে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে তাকে আপনি 3 নম্বর রোল দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি লাস্ট আর্গুমেন্ট ইউজ করবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, তো ম্যাক্স তো তাহলে কেন ইউজ করছি তাহলে? আচ্ছা, এটা জাস্ট আপনার মেথড, আমি জাস্ট দেখালাম এটা আছে। আপনি যদি চান যে সবাইকে ম্যাক্সিমাম র্যাঙ্কটা দিতে, কারণ টাই হয়েছে আপনি সবাইকে ম্যাক্সিমাম র্যাঙ্কটা দিতে চান, তাহলে ম্যাক্স ইউজ করবেন। আপনি যদি চান যে টাই হয়েছে সবাইকে মিনিমাম র্যাঙ্কটা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি মিন ইউজ করবেন। তাহলে আপনি যদি এখানে ম্যাক্সের পরিবর্তে মিন ইউজ করেন, তাহলে সবাইকে সে মিনিমাম র্যাঙ্ক দিয়ে দিবে। সাপোজ আমি যদি এখানে মিন ইউজ করি, তাহলে মিনিমাম র্যাঙ্কটা দিয়ে দিবে। মিনিমাম র্যাঙ্ক হলো 3, তাহলে সে সবাইকে 3 দিয়ে দিবে।
এটা আপনার নিজেদের ইন্টারেস্ট, আপনি কিভাবে আপনি টাইট ডাটাগুলো হ্যান্ডেল করবেন সেটা আপনার নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট দেখালাম যে 3 ধরনের মেথড এখানে আছে, আমি কয়েক ধরনের মেথড আপনারা এখানে ইউজ করতে পারবেন এখানে। জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো এরপর আমরা দেখবো যে আরেকটা ফাংশন আছে আর এর মধ্যে অর্ডার ফাংশন। এই অর্ডার ফাংশনে যে কাজটা করে সেটা আমরা দেখব। তো অর্ডার ফাংশন যদি স্কুল ডাটা যদি আমি অর্ডার করি, তাহলে দেখুন সে এরকম র্যাঙ্কের মতোই কিছু ডাটা দিচ্ছে, কিন্তু তারা র্যাঙ্ক না। তো আমরা এটা একটু অর্ডার ফাংশনটা বোঝানোর জন্য আমরা একটু আগে থেকে আসি, তাহলে সুবিধা হবে। আমরা প্রথমে স্কোরটা প্রিন্ট করি, এরপরে শর্টের ডাটা প্রিন্ট করি, এরপর আমরা অর্ডারের যে ডাটাটা সেটা প্রিন্ট করি। এখন একটু আমাদের আউটপুটগুলো খেয়াল করুন। তো দেখুন যে আমাদের স্কোরগুলো ছিল এইভাবে সাজানো, 56, 45, 78, 48 এইভাবে। আর শর্ট করলে আমাদের সেটা শর্ট হচ্ছে, ছোট থেকে বড় আকারে শর্ট হচ্ছে, 34, 37, 45, 48 এভাবে শর্ট হচ্ছে। আর অর্ডার করলে যে রেজাল্টটা দিচ্ছে সেটা হলো আমাদের এই শর্টের ডাটাগুলো পজিশন বলে দিচ্ছে, অর্থাৎ অর্ডারের প্রথম